সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আজকে 4 মাসের বেশি, তাহলে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা? কেন আমরা একসময় দেখতাম যে সেনাবাহিনী রাস্তায় নামলে পরে সব ঠান্ডা হয়ে যেত, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, এটা তো এই কথা বললে এদেশের রাজনৈতিক দলগুলোর মাথায় আকাশ ভেঙে পড়তো যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, কি হবে তাহলে? তাহলে সেনাবাহিনী আজকে 4 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আদালতে রাস্তায় তারা আছে, সেটার ফলাফল কি? সুতরাং আমার মনে হয় যে গভর্নমেন্টের যে পুরো বিষয়টা, এটাকে অ্যানালাইসিস করার সময় এসছে যে আসলে কার ভূমিকা কি, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই পর্যায়ে যাচ্ছে। এই ধর্ষণ বা এই ধরনের নারী নির্যাতন মামলাগুলোর ক্ষেত্রে আজকে প্রফেসর আসিফ নজরুল বললো যে এটার জন্য আমাদের আলাদা কোনো আদালত বা ট্রাইব্যুনাল নাই। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের ভিতরে একটা ট্রাইব্যুনাল, সেখানে বিশাল একটা মামলার ব্যাকলগ হয়। আবার দেখা যায় অনেক ক্ষেত্রেই মানে পুলিশ গ্রেপ্তার করলো, আদালতে গেল, কিন্তু পরে গিয়ে তারা সামহাও জামিন পেয়ে যায়। দিনাজপুরের একটা ঘটনায় আমরা কয়েকদিন আগে দেখলাম। ফলে এই জায়গায় শুধু পুলিশ প্রশাসন আইন ঠিক করলে হবে, নাকি একটা ডেডিকেটেড আদালত করার জন্য আজকে দাবি জানানো হয়েছে? আইন উপদেষ্টা নীতিগতভাবে বলেছেন যে তিনি রাজি যদি ক্যাবিনেট রাজি হয়। মানে এটা করাও এখন জরুরি কিনা আমাদের দেশে? দেখুন, আমি প্রথমে মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সচেতনতা বলতে কোনো কথা নেই। আমি সচেতনতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আইন প্রয়োগে। পৃথিবীর এমন কোনো সমাজ নাই যারা সচেতনতার উপর টিকিয়ে আছে। পৃথিবীর অনেক বেয়ারা সমাজ যাদেরকে আইনের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে, সে উদাহরণ আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বর্তমান ওয়ার্ল্ডে ব্রিটেনের সোসাইটিকে বলা হয় সবচেয়ে সভ্য, কিন্তু আপনাদের কি লন্ডন রায়টের কথা মনে আছে 2013 সালে? কিভাবে ইংরেজ তরুণরা লুটপাট করেছিল বিভিন্ন বাড়িঘরে, দোকানপাটে, ফ্রিজ, এসি, টেলিভিশন, তারা নিয়ে গিয়েছে, যা পেয়েছে সব নিয়ে গেছে। সুতরাং ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, ইউরোপের অন্যান্য জায়গায় বলেন, তারা যে সেখানে টিকে আছে, তাদেরকে যে আমরা উদাহরণ হিসেবে ধরি, এটা হচ্ছে শুধুই আইন প্রয়োগ। এখানে কিন্তু সচেতনতার পার্ট খুবই কম। আপনি তাদেরকে একটু ছেড়ে দেন, দেখেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে থাকে। এটা হচ্ছে প্রথম কথা। সুতরাং আমি মনে করি আপনি যদি সমাজে স্থিতিশীলতা আনতে চান, আইন যদি আপনি ঠিকঠাক মতো সবকিছু চালাতে চান, আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই। এটা একমাত্র, এখানে আর কোনো সেকেন্ড চয়েস নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আরেকটা ধর্ষণের বিচার করার জন্য বাড়তি আইন করা, বাড়তি ট্রাইব্যুনাল করা। দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমি আইন বিশেষজ্ঞ নই, কিন্তু আমি যখন সাংবাদিকতা করতাম সেই রেফারেন্সে আমি বলছি, বাংলাদেশে দ্রুত বিচার আইন বলে একটা ব্যাপার আছে, এবং এটাতে ছিল 90 দিনের মধ্যে আপনার বিচার করতে হবে, সম্পন্ন করতে হবে 90 কার্য দিবস। আপনি দ্রুত বিচার আদালত যেটা আছে, সেখানে আপনি খোঁজ নিয়ে দেখেন যে সেখানে যে মামলাগুলো গেছে, কয়টা 90 দিনের মধ্যে হয়েছে? লেস দেন 1%। আমি জানি না। আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, কোথাও যে শিশু রাজন হত্যা, কোথাও এরকম কয়েকটা ঘটনা যেগুলো ফেসবুকে আলোচিত হতো, এবং আমরা সেখানে দেখেছি যে তখনও কিন্তু বিচার ব্যবস্থা ছিল হচ্ছে ফেসবুকে কিভাবে মানুষকে তুষ্ট করা যায়, সামাজিক চাপটা সেই অনুযায়ী। সুতরাং আমি মনে করি যে শুধু আইন বা আদালত তো একটা বড় ব্যাপার, এখানে একটা কঠোর আইন থাকতে হবে এবং আইনটাকে প্রয়োগ করতে হবে। কিন্তু একই সঙ্গে আমি শুধু আইন করলাম, কিন্তু এর পরবর্তীতে কি? যেমন ধরেন, আইন তো এই সরকার করলো, আমি করে দিলাম, বা অতীত অনেক আইন হয়েছে, এর ধারাবাহিকতার পরবর্তীতে কি হবে? বাস্তবায়নটা কত দূর হবে? এটা হচ্ছে সবচেয়ে একটা বড় জিনিস। আর তুষার সাহেব একটা কথা বললেন পুলিশের ভূমিকা নিয়ে। দেখুন, আমরা যখন সরকারের কথা বলি, সরকার হচ্ছে একটা ব্রড ব্যাপার আর কি, না যে সরকার একটা বড় জিনিস। আপনি এখানে সরকারের মধ্যে যদি প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে একদিকে করেন, তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে ডিরেকশন দেওয়া, পলিসি নির্ধারণ করা। তারাই কিন্তু রাস্তায় গিয়ে এটাকে বাস্তবায়ন করতে পারবে না। সেটা করবে কে? থানার ওসি, জেলার এসপি ইত্যাদি ইত্যাদি প্রশাসন আছে তারা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে গুলশানে যে ঘটনাটা ঘটে গেল, একজনের বাড়িতে গিয়ে, যিনি সাবেক আওয়ামী লীগ নেতা, তার ছেলের এক্স ওয়াইফের বাসায়। অপরাধীরা যখন সেই বাসার ভেতরে ছিল, তখন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী ছিল, তারা এসেছিল। তাহলে কেন পুলিশ এবং সেনাবাহিনী থাকা অবস্থায় অপরাধীরা সেখান থেকে বেরিয়ে গেল নির্বিঘ্নে? কেন? পরের দিন তো তাদেরকে ধরা হলো, 3 জনকে ধরা হলো। তাহলে আগের দিন কিভাবে তারা চলে গেল? এখন সেখানে গিয়ে কি প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ, অধ্যাপক হাফিজ নজরুল, তারা কি গিয়ে আসামি ধরতে পারবে না? সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আজকে 4 মাসের বেশি, তাহলে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা? কেন আমরা একসময় দেখতাম যে সেনাবাহিনী রাস্তায় নামলে পরে সব ঠান্ডা হয়ে যেত, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, এটা তো এই কথা বললে এদেশের রাজনৈতিক দলগুলোর মাথায় আকাশ ভেঙে পড়তো যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হবে, কি হবে তাহলে? সেনাবাহিনী আজকে 4 মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে
আদালতে রাস্তায় তারা আছে, সেটার ফলাফল কি? সুতরাং আমার মনে হয় যে গভর্নমেন্টের যে পুরো বিষয়টা, এটাকে অ্যানালাইসিস করার সময় এসছে যে আসলে কার ভূমিকা কি, কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই পর্যায়ে যাচ্ছে। মানে এগুলো আপনার কি মনে ইগনোরেন্স না এটা কোনো স্যাবোটাজ? আমি মনে করি যে এখানে একটা অংশ সরকারকে একেবারেই সহযোগিতা করছে না, একেবারেই সহযোগিতা করছে না। আপনি বলছেন পুলিশের মনোবল ভেঙে গেছে, আমি এই কথাটার সঙ্গে খুব দ্বিমত পোষণ করি যে পুলিশের মনোবল, বলি নাই, মানে অনেকে বলছেন যে পুলিশ কিন্তু তার কাজ ঠিকই করছে। কয়েকদিন আগে একটা ফেসবুকে একজন ব্যক্তি একটা সরাসরি একটা অভিযোগ আনলেন যে তাকে তুলে নেওয়ার পর তার কাছ থেকে 20 লাখ টাকা চাওয়া হয়েছে। টাকা চাওয়ার ক্ষেত্রে তো তখন মনোবল ভাঙে না, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তখন মনোবলের প্রশ্ন আসে কেন? এর জবাব কে দিবে? আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে যিনি রংপুরে ছিলেন তাকে ট্রান্সফার করে চট্টগ্রামে আনা হয়েছে, যিনি চট্টগ্রামে ছিলেন তাকে নিয়ে কুড়িগ্রামে দেওয়া হয়েছে। পরিবর্তন তো এটাই, এর বেশি কিছু হয় নাই। আমরা এটা বুঝতে পারি যে এই সরকার যখন এসেছিল 5ই আগস্টের পরে একটা ব্যাপক রক্তের ভেতর দিয়ে এই সরকার এসেছিল, এবং অধ্যাপক ইউনূস বলেছিলেন যে আমরা পুরনো অবস্থায় ফেরত যেতে চাই না, আমরা চাই না যে মানুষ গুম হয়ে যাক, রাস্তায় গুলি করে মানুষকে পুলিশ মেরে ফেলুক। সরকার একটা শিথিল মনোভাব দেখিয়েছিল যে আমরা ধীরে যাব, ইটস লাইক এ ম্যারাথন রেস। কারণ সমাজে একটা যখন বড় ধরনের গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে, পৃথিবীর সবগুলো সমাজে আপনি দেখেন একটা দীর্ঘমেয়াদী অস্থিরতা থাকে, সেই তুলনায় বাংলাদেশে কিছুই হয় নাই। সেটাকে যদি আমরা কম্পেয়ার করি, তারপর আমরা খারাপের সঙ্গে কম্পেয়ার করবো না, আমরা কম্পেয়ার করবো ভালোর সঙ্গে, যে আমরা আরো ভালো হতে পারতাম, কেন পারলাম না। এই যে সরকার যেটা শিথিল মনোভাব দেখালো, মানবাধিকারের প্রতি রেসপেক্ট দেখালো, এটাকে কিন্তু অনেকেই সুযোগ হিসাবে ব্যবহার করছে, এটাকে সুযোগ হিসাবে নিচ্ছে তথাকথিত তৌহিদি জনতা। আমি তো মনে করি না এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে, এবং আমার ধারণা বাংলাদেশে কেউই মনে করে না। এবং যারা এই কাজগুলো করছে তারা যদি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনায় বিশ্বাস করে থাকে, তাহলে তারা এই কাজটা করতে পারে না। কারণ এই কাজটা তাদেরকেই উপকার দিচ্ছে যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে যাচ্ছে, যারা বাংলাদেশকে দেখাতে চায় এদেশে নারীদের অধিকার নাই, যারা বাংলাদেশকে দেখাতে চায় এদেশের নারীরা রাস্তায় নামলে বিভিন্ন কমেন্টের শিকার হয়। কিন্তু আমরা তো এটা হতে দিতে পারি না। এই সোসাইটি একটা লিবারেল সোসাইটি আজকে 55 বছর ধরে। তাহলে কিসের বিচ্যুতি ঘটলো এই সমাজে যে এখন এসে আমাদের এই কথাগুলো শুনতে হবে?